নমস্কার, সুপার প্রাইম টাইমে আপনাদের স্বাগত। ঘরের শত্রু বিভীষণ, এটা বাংলা প্রবাদ। এটা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তিনি জানেন কি না জানা নেই, কিন্তু তিনি বিভীষণের এই ব্যাপারটা না জানলেও একনাথ শিন্ডেকে চেনেন। একনাথ শিন্ডের জন্যই তো বাংলা তো বটেই, সারা দেশের নজর ঘুরে গেছে মহারাষ্ট্রে, এবং সেটা এমন একটা সময় যখন রাষ্ট্রপতি নির্বাচনের ফাইনাল ল্যাপ চলছে। খাতায় কলমে জয় প্রায় অসম্ভব জেনেও বিরোধী শিবির রাইসিনার লড়াইয়ে কিন্তু রয়েছে, যে লড়াইয়ে মোদির মগজাস্ত্রের সঙ্গে পাল্লা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কৌশলেই শেষ পর্যন্ত বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী সেটা ঠিক হয়ে গেল। 2024-এর ডুয়েলের আগে মোদি মমতার এই স্নায়ুর লড়াই নিয়ে কথা তো বলবো আম জনতার রুটি রুজির কথাও। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় আজ হাইকোর্টে গিয়েছিলেন মানিক ভট্টাচার্য। কী হলো সব বলবো। এই কথাগুলো আজ না বললেই নয়। তবে শুরুতেই দেশের বিরোধী নেতাদের কথা বলবো, কারণ তারাই তো পড়েছেন মহাসংকটে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে একেবারে আউট অফ সিলেবাস প্রশ্নের মুখে বিরোধী জোট। কী হবে সমাধান, তারই একটা আঁচ নেওয়ার চেষ্টা বলবো এক প্রাক্তন বিজেপি নেতাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে কংগ্রেস বামেরা কি এক পায়ে গিয়ে দুপা পিছল? রাষ্ট্রপতি ভোটে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা, মুম্বইয়ে এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে আজ বৈঠক হয়। সেই বৈঠকে যশবন্তের নামেই সম্মতি দিয়েছে বিরোধী দলগুলো। বিজেপির মোকাবিলায় আপাদ মস্তক বিজেপি ঘরানার যশবন্তেই কেন আস্থা রাখতে হলো বিরোধী নেতাদের? তার অন্যতম কারণ, রাষ্ট্রপতি পদে লড়ার জন্য এর আগে যার যার নাম প্রস্তাব হয়েছে তারা কেউই লড়তে রাজি হননি। শরদ পাওয়ার নিজে লড়তে চাননি, ফারুক আবদুল্লাহ, গোপাল কৃষ্ণ গান্ধীরাও শেষ মুহূর্তে জানিয়ে দিয়েছেন যে না, তারাও রাজি নন। এবং এরকম একটা মুহূর্তে যশবন্তের নামে ভরসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এটা হতেই পারে যে প্রথম থেকে যশবন্তই ছিলেন প্রথম পছন্দ, কিন্তু প্রথমেই তার নাম প্রস্তাবিত হলে শরদ পাওয়ার নাও মানতে পারতেন। তাই সবাইকে ছুঁয়ে নেওয়ার পর যশবন্তের নাম প্রস্তাবিত হওয়ায় তা মেনে নেওয়া ছাড়া অন্যদের তো আর কোনো উপায় ছিল না। এটা একটা স্ট্র্যাটেজিই হতে পারে, কিন্তু সেখানে অন্যদের কিন্তু মাত করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার ডাকেই সাম্প্রতিককালে বিরোধীরা প্রথমবার এক টেবিলে বসেছিলেন, আর তার দেওয়া প্রার্থী শেষ মুহূর্তে বিরোধী জোটের প্রার্থী হচ্ছেন। বিজেপি ছাড়ার পর তৃণমূলে যোগ দিয়েছিলেন যশবন্ত। আজ সকালে তিনি টুইট করে জানান দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। জল্পনা শুরু হয়েছিল তখনই, তাহলে কি বিরোধীরা যশবন্তকেই প্রার্থী করছে? সেই জল্পনাই সত্যি হলো বিকেলে। এজেন্সি দিয়ে বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে যেভাবে ধ্বংস করা হচ্ছে, রাষ্ট্রপতি যদি এরকম একটা মানুষ আগামী দিন দেশ পায়, বিজেপির এই প্রকল্প বা বিজেপির এই পরিকল্পনাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুতরাং আমি ধন্যবাদ জানাই, ভারতবর্ষ আগামী দিন একটা যোগ্য রাষ্ট্রপতি পেতে চলেছে। दादा से जो सहमति जो आई इस पे नाम पे, हम चाहते थे विपक्ष का एकता हो और उनके अंदर जो क्षमता है, क्योंकि पहले भी केंद्र मंत्री रह चुके हैं, उनके अंदर भी एक क्षमता है कि संविधान की संरक्षक है राष्ट्रपति, और वो संरक्षण जो है वो करने की क्षमता है। বিরোধীদের প্রার্থী বাছাই তো হলো, শাসক শিবির অর্থাৎ এনডিএ জোটের প্রার্থী কে হবেন বিজেপি নেতারা কোনো রকম তাড়াহুড়ো করছেন না। কারণ কি, আসলে রাষ্ট্রপতি নির্বাচনে জেতার জন্য প্রয়োজনীয় সংখ্যা তো বিজেপির হাতেই রয়েছে। এনডিএ শিবিরের পক্ষে রয়েছে 49% ভোট, অন্যদিকে ইউপিএ শিবিরের পক্ষে রয়েছে 24% ভোট, অন্যান্যদের হাতে রয়েছে 27% ভোট। ইউপিএ এবং অন্যান্যদের ভোট যদি এক জায়গায় পড়ে তাহলে 51% ভোট হয়, অর্থাৎ এনডিএর থেকে 2% বেশি। কিন্তু কে না জানে, রাজনীতিতে অঙ্ক এত সহজে মেলে না। তাই প্রথম থেকেই বিরোধীদের কৌশল ভেস্তে দিতে
চেষ্টা করছে বিজেপি। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীরা একজোট হোক, এটা কোনোভাবেই চায় না পদ্ম শিবির। তাই সর্বসম্মত প্রার্থী দেওয়ার প্রস্তাব নিয়ে বিরোধী শিবিরের তাবর নেতার সঙ্গে কথা বলেছিলেন রাজনাথ সিং। আসরে নেমেছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডাও। বিজেপি বলছে যশবন্তের হার নিশ্চিত। প্রচুর ভোটে হারবে, গো হারান হারবে, গণনার দিন প্রমাণ হয়ে যাবে। এবং এত দুর্বল প্রার্থী, ভারতবর্ষের সংবিধানের প্রোটেক্টর আমরেল্লা হচ্ছেন রাষ্ট্রপতি। এই রকম একটা লোকজনকে, যার রাজনৈতিক স্থিরতা নেই, তার হাতে যদি সংবিধানকে প্রোটেকশনের দায়িত্ব দেওয়া হয়, বিপদ আছে। বিজেপির যেটা আশঙ্কার জায়গা, সেটাই টার্গেট বিরোধীদের। তাই অঙ্ক কঠিন হলেও রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শক্তি পরীক্ষায় নেমেছেন তারা। লক্ষ্য 2024-এর লোকসভা নির্বাচনের আগে নিজেদের ভালোভাবে বুঝে নেওয়া। বিরোধী কৌশল রচনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা মেনে এগিয়েছে বিরোধী পক্ষ। তার প্রমাণ আজ মুম্বাইতে শরদ পাওয়ার তার বাড়িতে যে বৈঠক হলো সেইটা। সেখানেই তো যশবন্তের নাম চূড়ান্ত হলো। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মতো হাতে গোনা বিরোধী মুখ ছাড়া প্রায় সবাই এক ছাতার তলায় চলে এসেছেন। স্বাভাবিকভাবেই বিজেপি চায় এই তথাকথিত একান্নবর্তী পরিবারকে ভেঙে দিতে। কাকতালীয়ভাবে কংগ্রেস যখন এই রকম জোটের মধ্যে ঢুকে পড়েছে, অন্তত ইগোটা ছেড়ে, তখনই কিন্তু তারা জোড়া সমস্যার সম্মুখীন হয়েছে। অসুস্থ সোনিয়া গান্ধী আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন, আর তার মধ্যেই তাকে ডেকেছে ইডি। আর রাহুল গান্ধীকেও ইডি বারবার ডাকছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পাশে দাঁড়িয়ে এ ব্যাপারে কিন্তু বিজেপিকে বিঁধেছেন। বিরোধী নেতাদের বিরুদ্ধে এজেন্সিকে শাসক দল ব্যবহার করছে, এই অভিযোগ এনেছেন তিনি। আরও কাকতালীয়ভাবে মহারাষ্ট্রের রাজনীতিতে হঠাৎ করে ঝড় উঠেছে এরকম একটা সময়। ভারতীয় রাজনীতির অন্যতম ক্রাইসিস ম্যানেজমেন্ট যিনি সামলান, সেই শরদ পাওয়ার, তিনি নিজের ভূমেই এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। ঘরের বিদ্রোহে জেরবার মহারাষ্ট্রের শিবসেনা এনসিপি জোট সরকার। গতকাল মহারাষ্ট্র বিধান পরিষদের ভোটে জোর ধাক্কা খায় শিবসেনা আর এনসিপি। 10 আসনের বিধান পরিষদে 4 আসনে জয় নিশ্চিত ছিল বিজেপি। 5ম আসনে প্রার্থী দিয়ে শিবসেনার হাত থেকে সেটাও কিন্তু বিজেপি দখল করে নিয়েছে, এবং সৌজন্যে ক্রস ভোটিং। সমস্যা আরও বাড়ে নগর উন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডে সহ একাধিক বিধায়ক গায়েব হয়ে যাওয়ায় তন্ন তন্ন করে খুঁজেও ব্যর্থ হয় উদ্ধবের শিবসেনা। সূত্রের খবর, একনাথ এবং বাকি বিধায়করা গুজরাটের সুরাতের 5 তারা হোটেলে রয়েছেন। সোমবার সন্ধ্যায় নাকি একটা চার্টার্ড বিমানে তাদের গুজরাটে নিয়ে যাওয়া হয়। তাহলে কি কর্ণাটকের পর এবার মহারাষ্ট্রের গদি দখলে অপারেশন পদ্ম? भारतीय जनता पार्टी के पास तो आज हर चीज है, साम दाम दंड एजेंसीज पैसा दौलत हर चीज है, वो कर सकते हैं, कोई चौंकाने वाली बात नहीं है। একনাথ নিয়ে কড়া পদক্ষেপ নিতে অবশ্য দেরি করেনি শিবসেনা। পরিষদীয় দলনেতার পদ থেকে শিন্ডেকে ছেঁটে ফেলেছেন উদ্ধব ঠাকরে, কিন্তু তাতেও অঙ্ক মিলছে কই। মঙ্গলবার দুপুরে উদ্ধবের বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র 18 জন বিধায়ক। মাস কয়েক ধরেই জোট এনসিপির সঙ্গে মন কষাকষি চলছে শিবসেনার। শরদ পাওয়ার চাইছেন তাদের হাতেই মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিক উদ্ধব ঠাকরে। ফলে এটা পরিষ্কার নয় যে এটাও পাওয়ারের কোনো মাস্টার স্ট্রোক কিনা। হয়তো দেখা গেল বিদ্রোহ সামাল দিয়ে মুকুট মাথায় পরে ফেললেন পাওয়ার স্বয়ং। সদ্য তিনি বলেছেন তার মধ্যে নাকি এখনও অনেক রাজনীতি বাকি আছে। আর ওদিকে যেন তেন প্রকারভাবে দল ভাঙিয়ে সরকারে ফিরতে চাইছেন বিজেপির দেবেন্দ্র ফডনবিস। শিবসেনার অন্দরে কানাঘুষো তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এনসিপি। শরদ পাওয়ার অবশ্য বিজেপির বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ তুলেছেন। कांग्रेस एनसीपी शिवसेना हम तीनों ही साथ। রাজনীতির গতি প্রকৃতি বলছে আপাতত মহারাষ্ট্রের ভবিষ্যৎ লেখা হচ্ছে সুরাটে। সেখানেই হোটেলে রয়েছেন শিবসেনার বিদ্রোহী বিধায়করা। বিদ্রোহী বিধায়কদের নেতা একনাথ শিন্ডেকে বুঝিয়ে ঘরে ফেরানোর চেষ্টা করছেন উদ্ধব, তবে শেরগুড়ে বালি। পাল্টা কৌশল সাজাচ্ছে বিজেপিও।
শিবসেনার বিদ্রোহী বিধায়কদের সঙ্গে কারা যোগাযোগ রাখছেন? সূত্রের খবর, গুজরাট বিজেপির সভাপতি চন্দ্রকান্ত রঘুনাথ পাতিল নিয়েছেন সেই দায়িত্ব। জন্মসূত্রে মারাঠি এই নেতাই দলবল সহ শিন্ডেকে দলে টানার কাজ করছেন বলে খবর। মোদি শাহ দুজনেরই ঘনিষ্ঠ গুজরাতের এই সাংসদই এখন ফডনবিসের তুরুপের তাস। তবে শেষ পর্যন্ত মহারাষ্ট্রে বিজেপি বাজিবাদ করতে পারুক আর নাই পারুক, একই সঙ্গে পাওয়ার আর কংগ্রেস তাদের নিজের সমস্যায় ব্যতিব্যস্ত হওয়ায় তাদেরই কিন্তু লাভ। অন্তত বিরোধী জোট আপাত দৃষ্টিতে একটা দায়সারা ছন্নছাড়া চেহারা নিচ্ছে। তবে মহারাষ্ট্রের এই মহাসংকটের সময় জাতীয় রাজনীতিতে গুরুত্ব বাড়ছে বাংলার মুখ্যমন্ত্রী। যেটা চেয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যে একটা ইউনানিমাস ক্যান্ডিডেট, সেটা হওয়ার জন্য আমরা অত্যন্ত খুশি। রাজনীতির কথা থেকে এবার সুকুমার রায়ের কথায় আসি। হাসছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁসজারু, কেমনে তা জানি না। সুকুমার রায়কে স্মরণ করছি মানিক ভট্টাচার্যের কথা শুনে। মানিক ভট্টাচার্য মানে গতকাল পর্যন্ত যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন, এখন আর নেই। সেই মানিক ভট্টাচার্য প্রাথমিকের নিয়োগ মামলায় আদালতে ঠক্কর খাচ্ছেন, আর যত দোষ নন্দ ঘোষের মতো গাল পাড়ছেন আমাদের মানে সংবাদ মাধ্যমকে। তৃণমূল বিধায়ক মানিকবাবু বিধানসভা থেকে হাইকোর্ট যাওয়ার পথে বলেছেন, আই অ্যাম রক্তাক্ত বাই প্রেস। বুঝুন কাণ্ড। চাকরি নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগে জর্জরিত প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি, তিনি গায়ের যাবতীয় ঝাল মেটাচ্ছেন মিডিয়ার ওপর। মানিকবাবু অবশ্য রাগ করতেই পারেন, আমরা কিন্তু নিয়োগ দুর্নীতি নিয়ে কথা বলেই যাব। আধারে নেমেছে গতকাল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলবের খোঁচায় পথ খুইয়েছেন, আর আজ হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে হাজিরা দিলেন মানিক ভট্টাচার্য। দুপুর 2টোর কিছু পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হন মানিক। সূত্রের খবর, তার আগে বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেন তৃণমূলের বিধায়ক। সে যাই হোক, হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চোখা প্রশ্নের মুখে পড়তে হয় মানিককে। প্রথমেই বিচারপতি জানিয়ে দেন, যেহেতু মানিক বিধায়ক তাই তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে না। এরপর শুরু হয় সওয়াল জবাব। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, কাল পর্যন্ত পর্ষদের সভাপতি পদে ছিলেন, কোথাও সেকেন্ড প্যানেল হয়েছে কিনা জানতেন না? মানিক ভট্টাচার্য বলেন, সব জানতাম। নিয়োগ রুল অনুযায়ী এনসিটিই রেগুলেশন অনুযায়ী কাজ করেছি। প্রথমে প্যানেল প্রকাশের পর যদি ভ্যাকেন্সি থাকে তাহলে ট্রেনিং ছাড়াও মেরিট অনুযায়ী পরীক্ষার্থীদের নিয়োগের কথা বলা আছে। মানিকবাবুর সম্পত্তি নিয়েও একাধিক প্রশ্ন করেন বিচারপতি। 2 সপ্তাহের মধ্যে নিজের ও পরিবারের সকলের সম্পত্তির হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। এমনকি তাঁর মেয়ে ও ছেলে বিয়ের সময় কী কী সম্পত্তি পেয়েছেন তা নিয়েও হলফনামা জমা দিতে বলা হয়। মামলার পরবর্তী শুনানি 5ই জুলাই। মানে এইটাই বাকি ছিল, মানিক ভট্টাচার্যের সম্পত্তি নিয়েও খোঁজখবর শুরু হয়ে গেল। কেঁচো খুঁড়তে গিয়ে ইদানিং কেউটে বেরোনোটা একদম জলভাত হয়ে গেছে, এবার না হাতি বেরিয়ে আসে। মানিক ভট্টাচার্য অবশ্য এইসব ঝঞ্ঝাট এড়াতে যথেষ্ট চেষ্টা করেছেন। সিঙ্গেল বেঞ্চে হাজিরার আগে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। পর্ষদ সভাপতির পদ থেকে অপসারণের নির্দেশকে চ্যালেঞ্জ করেন তিনি। মামলা তালিকাভুক্ত না থাকায় শুনানি হয়নি। আগামী বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হতে পারে। ডিভিশন বেঞ্চে রক্ষাকবচ না পেয়ে অগত্যা সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো হাজিরা দিতে হয়, আর সেখানেই বিচারপতি গঙ্গোপাধ্যায় গোটা পরিবারের সম্পত্তির হিসেব দিতে বলেন তৃণমূলের মানিককে। This scam is ballooning every day, attaining explosive dimensions the country has never seen. Such kind of scam. যে একজন সভাপতি তার পরিবারের সমস্ত মানে আয় ব্যয় তার সব হিসেব দিতে হবে, এ তো কোনোদিন হয়নি। ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল। এই চাকরিগুলো
কমপ্লিটলি বেচা হয়েছে, বিক্রি করা হয়েছে। এবং মানিক ভট্টাচার্য বলুন, পার্থ চ্যাটার্জি বলুন, এরা ভাইপোর তালিকা বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ পালন করেছে। আদালত যখন খানিকটা তদন্তকারীর ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি, ফলে যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। যাকে ডেকেছেন তার আইনি যারা তার তরফে আছেন তারা গোটা বিষয়টা দেখবে। নিন্দুকেরা আড়ালে আবডালে কি বলছে জানেন? বলছেন বঙ্গের শিক্ষারঙ্গে অসম্ভব বলে কিছুই নেই। মন্ত্রীদের নাম জড়িয়েছে চাকরি কেলেঙ্কারিতে, স্বজন পোষণের মারাত্মক সব অভিযোগ উঠেছে। মানিক ভট্টাচার্য তবু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ হারিয়েছেন। দুর্নীতি মামলায় নাম জড়ানো সত্ত্বেও এখনও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রয়েছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সেই সব হেভিওয়েটদের ভূমিকা যখন আতশ কাচের তলায়, তখন গতকাল অবশ্য প্রাক্তন শিক্ষামন্ত্রী কিছুটা স্বস্তি পেয়েছেন। মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন দুর্নীতি যদি হয়ে থাকে তবে তা পার্থ চট্টোপাধ্যায়ের আড়ালে হয়েছে। দুর্নীতি করেছেন বাম আমলে নিযুক্ত কিছু অফিসার। এখন তদন্ত শেষে পার্থবাবু ক্লিনচিট পান কি না সেটা তো সময়ই বলবে, কিন্তু আপাতত শাসক শিবিরের অন্দরে একঘরে হতে হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। কিন্তু মানিক ভট্টাচার্য তিনি কার মুখে পড়বেন? সাপ না সিঁড়ি? কাকে কাকেই বা তিনি বিপাকে ফেলবেন? প্রাক্তন পর্ষদ সভাপতি যতই সংবাদ মাধ্যমকে গাল পাড়ুক, দুর্নীতির পাঁক কার গায়ে কতটা লাগলো সে খবর তো আমরা রাখবই, কারণ আমাদের ঘরের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তো মানিকবাবুর হাতেই ছিল, তাই না? বলা হয়েছিল ক্রস এক্সামিন করতে, আমরা বলেছি যে আজকে না, ওনার এফিডেভিট অফ অ্যাসেটস দিতে বলা হয়েছে। ওনার এফিডেভিট অফ অ্যাসেটস দেওয়ার পরে আমরা ওনাকে যা প্রশ্ন করার প্রশ্ন করব। শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা তো বটেই, সম্প্রতি ভোট পরবর্তী সন্ত্রাস, ঝালদায় কাউন্সিলর খুন, বকটুই কাণ্ড সব কিছুতেই সিট বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একের পর এক ঘটনায় মুখ পুড়েছে রাজ্যে। তবে সেদিক থেকে দেখলে আজকে কিন্তু একটু স্বস্তির দিন। ছাত্রনেতা আনিস খানের মৃত্যু মামলার তদন্ত কে করবে জানার উৎসাহ ছিল। আজ হাইকোর্ট জানিয়েছে রাজ্যের তৈরি করা সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের ওপরেই আস্থা রয়েছে। আনিসের বাবা সালেম খান তিনি সিবিআই তদন্তের আবেদন করেছিলেন, আদালত সেটা খারিজ করে দিয়েছে। আদালত এ কাজ করতেই পারে, আর সেই জন্যই তো মানুষ বিচারালয়ের কাছে যায়, বিচারপতি যা বলবেন সেটাই ফাইনাল। কিন্তু সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশে সন্তুষ্ট নয় আনিসের পরিবার, তারা ঠিক করেছে এবার ডিভিশন বেঞ্চে যাবে। কে সিট, সেই দিদি সিট তৈরি করে দিয়েছিল। সেই আমতা থানার শাসক দলের পুলিশ আমার আনিসকে রাতে অন্ধকারে খুন করে দিয়ে গেল। সিট তো আনিসের ন্যায় বিচার দেবেই না, আর আসামি ধরবেও না। সাজিয়েছে আমাদেরকে আনিসকে। আনিস বাড়িতে থাকতেই পারতো না 2 মাস 3 মাস করে, সেইগুলো সিট দেখে না কেন? যদি সেরকম মনে হয় আমরা মিথ্যে কথা বলছি, যেখানে যেখানে আনিস থাকতো সেখানে সেখানে যে জানুক। আদালতের নির্দেশ পছন্দ না হলে উচ্চতর বেঞ্চ বা উচ্চতর আদালতের দ্বারস্থ কেউ হতেই পারেন। আসলে আনিস মামলা একটা জিনিস তো দিনের আলোর মতোই পরিষ্কার। কি সেটা? কয়েকদিন আগে আনিস মামলায় হাইকোর্টে রাজ্য কি জানিয়েছিল আপনাদের খেয়াল আছে? রাজ্য জানায় খুন কিংবা আত্মহত্যা নয়, হাওড়ার ছাত্রনেতার মৃত্যুকে দুর্ঘটনা বলা যেতে পারে, এবং সেটা হয়েছে পুলিশের গাফিলতিতেই। গত 18ই ফেব্রুয়ারির রাত আমতার সারদাপাড়ার বাড়ির তলা থেকে আনিস খানের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। আনিসকে খুনের অভিযোগ তোলে পরিবার, প্রতিবেশীরা। তাদের অভিযোগ ছিল আনিসের খোঁজে বাড়িতে যান 4 পুলিশকর্মী। পুলিশকর্মীদের দলে ছিলেন সিভিক ভলান্টিয়াররাও। আনিসের পরিবারের দাবি ছাদ থেকে ঠেলে ফেলে আনিসকে খুন করেছেন পুলিশকর্মীরা। আনিসের মৃত্যু ঘিরে উত্তাল হয় রাজ্য রাজনীতি। আমতা থানার হাত ঘুরে তদন্ত যায় রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিটের হাতে, কিন্তু তাতে খুশি ছিল না পরিবার। আজ বিচারপতি রাজাশেখর মান্থা সিটের তদন্তেই আস্থা রেখেছেন। এখনো পর্যন্ত আনিস হত্যার নিরপেক্ষ বিচার
এই পুলিশের হাতে সম্ভব নয়। এই বিষয়টাকে আমরা বলছি, আমরা নিশ্চিতভাবেই ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির দ্বারা যে তদন্তের জায়গা বা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কিভাবে হয় সেটাকে নিশ্চিত করবার জন্য যে লড়াই চলছে সেই লড়াইটা আমরা কিন্তু চালিয়ে যাব। আনিসের মৃত্যুতে শুরু থেকেই সিবিআই তদন্তের দাবি তুলছিল তার পরিবার। শতপ্রণোদিত মামলা করে কলকাতা হাইকোর্টও। দুটি মামলা জুড়ে দেওয়া হয়। সেই মামলাতেই আজ রায় দিল সিঙ্গেল বেঞ্চ। একটা জিনিস আজকাল সবাই বিশ্বাস করে, রাজনৈতিক নেতাদের ইশারা ছাড়া, বিশেষ করে যখন যে ক্ষমতায় থাকে সেই দলের নেতাদের ইঙ্গিত ছাড়া গাছের একটা পাতাও পড়ে না। তাহলে আনিসের ঘটনায় পুলিশের এই অতি সক্রিয়তার পেছনে কি অন্য কোনো কারণ ছিল? কার নির্দেশ পালন করতে গিয়ে রাজ্যের যুক্তিমতো কোট আনকোট ওই যে বলেছেন পুলিশ গাফিলতি করেছিল? এই ধাঁধাগুলোর সমাধান কি করতে পারবে সিট? পরিবার তার ছেলেকে হারিয়েছে, তাকে জাস্টিস দেওয়ার দায়িত্ব, তাকে ন্যায় দেওয়ার দায়িত্ব বিচার ব্যবস্থা। স্বাভাবিকভাবে বিচার ব্যবস্থাকে সেই দায়িত্ব দিতে হবে। আশা করি সিটের মাধ্যমে বিচার ব্যবস্থা সেই পরিবারকে, আনিসের বাবাকে ন্যায় দেবে। পুলিশই হত্যাকারী বলে অভিযুক্ত কখনো বিচার করতে পারে না, অভিযুক্ত কখনো তদন্ত করতে পারে না। এই কুৎসিত অপপ্রচার, লোককে প্ররোচনা দেওয়া, লোক খেপানো সব বিবৃতি এইসব দলগুলো করে এলো, তা মানুষ তো বুঝবেন। একটা জিনিস বোঝা যাচ্ছে, যে পুলিশের গাফিলতিতে আনিসের মৃত্যু, সেই পুলিশই আনিস মৃত্যুর ঠিকঠাক তদন্ত করবে। আর এই ভরসাটাই আনিসের পরিবার করতে পারছে না। তারা সিবিআই তদন্তের দাবি করছেন। বিরোধী নেতারাও সে কথাই বলছেন, সিবিআই তদন্ত হবে কি হবে না সেটা আদালত ঠিক করবে। কিন্তু সবশেষে একটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই, সিবিআই যেমন সব তদন্তে 100% সফল নয়, তেমনি নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে কেন্দ্রীয় সংস্থাগুলির ওপর আস্থা বা ভরসাও সেটাও কিন্তু নতুন নয়। তৃণমূলই বহুবার কিন্তু বহু বিষয়ে সিবিআই তদন্ত চেয়েছে। হ্যাঁ, রাজনৈতিক নেতাদের বাধ্যবাধকতা সেটা তো একটা থাকেই, ভূমিকা, চেয়ার, এই সমস্ত বদলের সঙ্গে সঙ্গে সেই চিন্তাভাবনাগুলো বদলে যায়। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের তো আর নেতাদের মতো ভোল বদলের দরকার পড়ে না। তাই আমাদের চাওয়া পাওয়াগুলো সব আমলেই একই রকম থেকে যায়।